এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, অনেক অনেক স্বাগত আপনাদের। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন নরেন্দ্র মোদী সরকারের সবথেকে অ্যাক্টিভ মন্ত্রীদের মধ্যে একজন। যখন সরকারের ওপর কোনো সংকট দেখা দেয়, যখন পার্টির ওপর কোনো সমস্যা দেখা দেয়, তখন তা থেকে রক্ষা করার জন্য, সেটাকে ডিফেন্ড করার জন্য ইনি সবার আগে ময়দানে পৌঁছে যান। প্লিজ ওয়েলকাম ইউনিয়ন মিনিস্টার পীযূষ গোয়েল। আর আপকে আদালতে আজ আমাদের বিচারক হলেন প্রবীণ সাংবাদিক রাহুল দেব। আর আজকের মোকদ্দমা শুরু করার পূর্বে, অভিযোগ আর প্রশ্নোত্তর পর্ব শুরু করার পূর্বে আজকের বিচারক রাহুল দেবের থেকে অনুমতি চাইব আজকের মামলা শুরু করতে। অনুমতি দিলাম। আর পীযূষজি, এবার অভিযোগের পর্ব শুরু করার আগে, আপনাকে প্রশ্ন করার আগে একবার আমরা দেখে নেব পীযূষ গোয়েলের পলিটিক্যাল ক্যারিয়ার। ভারত সরকারের বরিষ্ঠ নেতা পীযূষ গোয়েল হলেন মোদী সরকারের সংকটমোচন। পীযূষ গোয়েলের দায়িত্বের তালিকা অনেকটাই লম্বা। পীযূষ গোয়েল হলেন কমার্স আর ইন্ডাস্ট্রি মিনিস্টার, কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড ডিস্ট্রিবিউশনেরও মিনিস্টার তিনি। পীযূষ গোয়েলের কাছে টেক্সটাইল মিনিস্টারের দায়িত্বও রয়েছে। পীযূষ গোয়েল রাজ্যসভাতে লিডার অফ দ্য হাউসও বটে। গত 9 বছরে মোদী সরকারে পীযূষ গোয়েল ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, রেলওয়ে আর কোল মিনিস্টারও ছিলেন, পাওয়ার মিনিস্টারও ছিলেন। পীযূষ গোয়েল সরকারের সাথে সাথে ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজেও প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকেন। পীযূষ গোয়েল রাজনীতিতে তার প্রথম পদক্ষেপ 1984-তে একজন সাধারণ কর্মকর্তা হিসেবে নিয়েছিলেন। নিজের বুদ্ধিমত্তা, শ্রম আর ধৈর্যের উপর ভিত্তি করে পীযূষ গোয়েল 2010-এ বিজেপি ন্যাশনাল ট্রেজারারের মতো গুরুত্বপূর্ণ পদে পৌঁছন। রাজনীতিতে আসার আগে পীযূষ গোয়েলের একাডেমিক রেকর্ডও ব্রিলিয়েন্ট ছিল। চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পীযূষ গোয়েল হলেন অল ইন্ডিয়া লেভেলে সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার। মুম্বাই ইউনিভার্সিটি থেকে লতে সেকেন্ড র্যাঙ্ক হোল্ড করেন। সরকারে আসার আগে পীযূষ গোয়েল বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন। পীযূষ গোয়েল দেশের টপ কর্পোরেটদের পরামর্শদাতা ছিলেন। ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আর গ্রোথের বিশেষজ্ঞ বলা হয় তাকে। ফাইন্যান্স আর ব্যাংকিংয়ের অভিজ্ঞতা, সংগঠনে কাজ করার অভিজ্ঞতা আর বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য পীযূষ গোয়েল দেশে ও বিদেশে এক নতুন পরিচয় পেয়েছেন। আপকি আদালতে পীযূষ গোয়েল নিজের ওকালতি আজ নিজেই করবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের উপর। আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন পরিবারতন্ত্রের রাজনীতির প্রতীক। পীযূষজি, সব সময় বিজেপি বলে থাকে যে আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে, বংশবাদের বিরুদ্ধে, কিন্তু আপনার মা নির্বাচনে লড়েছেন, 3 বার এমএলএ ছিলেন, বাবা ট্রেজারার ছিলেন, বিজেপির রাজ্যসভার মেম্বার ছিলেন, অটল বিহারী বাজপেয়ী সরকারে উনি মিনিস্টার ছিলেন। তো একে পরিবারতন্ত্র বলবেন না তো কি বলবেন? রজতবাবু, পরিবারতন্ত্র হলো সেটাই যেখানে একজন ব্যক্তিকে সোজা বসিয়ে দেওয়া হয় একটা পদের উপর। আর 2008 পর্যন্ত তো আমি সাধারণ মুম্বাইয়ের, মহারাষ্ট্রের কর্মকর্তা, হ্যাঁ, কিন্তু পোস্টার লাগিয়ে দরজায় দরজার প্রচার করে বেড়াতাম। সেই সময় বাড়িতে আমার মা আঠা বানাতেন, কারণ তখন তো অত টাকা ছিল না আঠা কেনার মতো। তাই পোস্টার লাগানোর জন্য আঠা বাড়িতে তৈরি হতো, ওটা দিয়ে আমরা রাতে গিয়ে পোস্টার লাগিয়ে আসতাম। আমার হ্যান্ডরাইটিংও অত ভালো ছিল না, তাই ওয়াল রাইটিং সুপারভাইজ করা হতো। ওখান থেকেই আমার যাত্রাপথের শুরু। আমাকে কেউ মা, বাবা বা পরিবারের কোনো ব্যক্তি কিন্তু মানে জোর করেননি, ফোর্স করেননি। আমি তো যাতে শুনেছিলাম করে যে 2008-এ আপনি আপনার বাবার কাছে গিয়েছিলেন আর বলেছিলেন, বাবা তোমার রাজ্যসভা সিটটা আমাকে পাইয়ে দাও।
একটু বেশি রিসার্চ করে এসেছেন আপনি। এটা আমি স্বীকার করব এই আদালতে আ মনে, মনে একটু তো ইচ্ছে হতোই যখন বাবার টার্ম শেষ হয়েছিল, তখন অবশ্যই আমি একবার ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আ উনি যদি আডবাণী বাবুর সঙ্গে ওই সময় কথা বলতেন, তখন উনি অ্যাকচুয়ালি আমাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। আর প্রায় ১ ঘন্টা হি গাইডেড মি যে, "দেখো, তুমি যদি আমার সিটে বসো, তাহলে সারা জীবন ধরে তোমার এটাই মনে হবে যে" কারণ আমি আ রাজনীতিতে ছিলাম, তাই জন্য তুমি এই পদটা পেয়েছো। নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে কখনো সেই সময়টা আসবে। এলো তো এলো, না এলে তুমি রাজনীতিতে কোনো পদের জন্য আসোনি। তুমি সবসময় সুযোগ চেয়েছিলে কিছু একটা করার। করে দেখাও। আর তার কিছুদিন পরেই উনার ক্যান্সার ধরা পড়ল আর উনি চলে গেলেন। তাই আমি খুব সন্তুষ্ট যে আমি ওই সময় পাইনি। ওই সময় যদি আমি পেতাম, তাহলে হয়তো আজ এত কনফিডেন্স নিয়ে এই আদালতে আপনার প্রশ্ন ফেস করতে আমার অসুবিধা হতো। কিন্তু এটা তো ঠিক যে আপনার মা লোকজনদের বলতেন যে পীয়ূষ তো ৪ বছর বয়স থেকেই ক্যাম্পেইন করেন, জনসংঘের পতাকা বিলি করেন। হ্যাঁ, আমিও শুনেছিলাম এই কথাটা যে আমি রাস্তায় দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞাসা করতাম যে, "আপনি কাকে ভোট দেবেন?" আমি তো আমার ভোট আ ভারতীয় জনসংঘকে দেব। আর প্রদীপের উপর আমার ভোটটা দিতে চলেছি আমি। তখনও এটা বুঝতাম না যে ভোট দেওয়ার এখনো আমার সময় আছে। হ্যাঁ, ধীরে, ধীরে বুঝতে পেরেছিলেন। আমি তো এটাও শুনেছিলাম যে যখন আপনি ছোট ছিলেন, তখন আপনি যেসব নেতাদের কোলে খেলা করতেন, সেখানে সংঘগুরু গোলওয়ালকরজি ছিলেন, সেখানে অটল বিহারী বাজপেয়ী ছিলেন। তাই খেলতে, খেলতে কিছু খেলা হয়তো শিখে গেছেন। হ্যাঁ, ওটা নিশ্চয়ই সৌভাগ্য ছিল। উল্টে মাননীয় অটলবাবু বাড়িতে থাকতেন। তখন অনেক ডাইমেনশন আমাদের নেতাদের বাইরে থেকে দেখা যায় না। এমনিতে খুব সংকটজনক ব্যক্তি ছিলেন, কিন্তু খুব বেশি কথা বাড়িতে কারোর সঙ্গে বলতেন না। আমি একদিন দুপুরের দিকে নিজের বাড়ির লিভিং রুমে গুলি খেলছিলাম, মার্বেলস। আমি বুঝতেও পারিনি উনি কখন এসে বসে পড়েছেন। আর উনি নিজের ধুতি-ফুতি পরে যেভাবে এসে গুছিয়ে চেয়ারে বসলেন, সেটা দেখে সত্যি বলতে আমি তো ২ ফুট দূরেও গুলি মারতে পারছিলাম না। আর উনি আমার থেকে একটা গুলি নিলেন। আর কিছু জিনিস মাথার মধ্যে থেকেই যায়। উনি নিজের এই আঙুলটা ব্যবহার করে উনি আ বুড়ো আঙুল দিয়ে ৮ ফুট দূরে গুলি মারলেন। আর আমি ঐদিন থেকেই উনার ফ্যান হয়ে গিয়েছিলাম। ছোট, ছোট কথা অনেক সময় বড়, বড় মেসেজও শেখায়। আমাদের এখানে বড়, বড় নেতা আসতেন। কিন্তু কোনো কর্মকর্তা হোক বা নেতা হোক, সবাই একসঙ্গে খাবার খেতেন, একসঙ্গে বসতেন, একসঙ্গে থাকতেন। তাই ওই যে ১ম জীবনে যে শিক্ষাটা পেয়েছিলাম, ওটা আমার মনে হয় আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবুকে কাজ করতে দেখে কিভাবে ওই সংস্কারটাকে উনি এই সমাজের, দেশের রাজনীতির অংশ করছেন, সেটা দেখে আমিও ইন্সপায়ার হই। আর আমরাও খুব এটাও সত্যি যে অটলজি আপনাকে একবার উনার উড়োজাহাজে নিয়ে গিয়েছিলেন আর ২-৩ দিন অবধি ঘুরিয়েছিলেন। আমি স্টুডেন্ট ছিলাম। স্কুলে পড়তাম আর খুব ভালো বাটার জুতো আর জামাকাপড় পরে ওই সময় বিমানবন্দরে গিয়েছিলাম টারম্যাকে। উনি দিল্লি থেকে এসেছিলেন। আর তারপরে সাংলি, কোলাপুর ওইসব জায়গায় উনার ৪ দিনের সফর ছিল। উনি বিদেশমন্ত্রী ছিলেন ওই সময়। আর এরকম এয়ারপোর্টে বিমান টারম্যাকে উনি জিজ্ঞাসা করলেন, "কি করছো?" আমি বললাম, "ছুটি চলছে।" উনি বললেন, "চলো আমার সঙ্গে।" আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম। কোনো জামাকাপড় নেই, কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু বা আমি ওনাকে কাকাবাবু বলতাম ছোটবেলায়। কাকাবাবুর ভালোবাসা এতটাই ছিল, উনি উড়োজাহাজে উঠিয়ে নিয়ে চলে গেলেন। ৪ দিনের সফর ছিল। কিন্তু একটা মানে ফেইন্ট রিকলেকশন আছে এখনো যে উনি আমার সঙ্গে গিয়েছিলেন। কোলাপুর ১ম স্টপ ছিল। ওখানে দোকানে নিয়ে গেলেন। আমাকে কোলাপুরি জুতো কিনে দিলেন, কুর্তা পাজামা কিনে দিলেন। আর তারপর ৪ দিন পর্যন্ত উনার সঙ্গে ছিলাম। ওখানকার একটা প্রসঙ্গ আপনাকে অবশ্যই বলতে চাই। খুবই ইন্টারেস্টিং ওটা। লতা মঙ্গেশকরজির দিদির একটা সরকারি অনুষ্ঠান ছিল সাংলিতে।
ওই সময় অটলবাবু যে প্রায় ১ ঘন্টার ভাষণ দিয়েছিলেন, ওটা পুরো ১ ঘন্টার ভাষণ। পুরোপুরিভাবে রাজনীতি ছাড়া ভারতের সংস্কৃতির উপরে, ভারতের শিল্পকলার উপরে, ভারতের মিউজিকের উপরে আর ভারতের ঐতিহ্যের উপরের ১ ঘন্টার ভাষণ। উনি যেভাবে পুরোটা বললেন, আমি কখনো ভুলতে পারব না। আর আজ যখন ১০০তম মন কি বাতের এপিসোড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবুর আমি দেখছিলাম, তখন আমার এই কথাগুলো মনে পড়ল যে কিভাবে প্রধানমন্ত্রী মোদী বাবু ১০০ মাস ধরে প্রত্যেক মাসে জনগণের সঙ্গে যোগাযোগ করেন। বাস্তবে জনগণের মন কি বাত উনি উজাড় করে দেন, জনগণের মধ্যে সেটা রেখে দেন। আর কখনোই ১০০ এপিসোডে একবারও মোদীবাবু রাজনীতি সম্পর্কিত কোনো বিষয় এই মন কি বাত অনুষ্ঠানে নিয়ে আসেননি। এটা কিন্তু কোনো ছোট প্রচেষ্টা নয়। এটা ভালো হয়েছে যে আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়েছেন। আপনার নাম্বার 2 র‍্যাঙ্ক ছিল, এইমাত্র আমরা শুনলাম। আপনি ল করেছেন। তাই আপনার কি মনে হয়নি যে এত পড়াশোনা করে একটা লোক রাজনীতিতে কি করছে? অন দ্য কন্ট্রারি, আমি তো চাই আর আমি এটা বুঝি যে আপনি যদি প্রধানমন্ত্রী মোদীবাবুরও ওভারঅল ক্যাবিনেট দেখেন, ওনার নিজের কাজ করার ধরন দেখেন, এটা বাস্তবে আমাদের এক ধরনের একটা পরিচিতি। তাই জন্য ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বরা, প্রধানমন্ত্রী মোদীবাবু হোক, মাননীয় অমিত শাহ বাবু হোক, রাজনাথ বাবু হোক, সবাই দেখতে গেলে দেশের সেবাতে নতুন টেকনোলজি কি করে ব্যবহার করতে হবে, ডিজিটাল পৃথিবীর লাভ কিভাবে আমাদের আলাদা আলাদা কাজের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, বিশ্বমানের অত্যাধুনিক জিনিসপত্র ভারতেও খুব তাড়াতাড়ি আসুক। আপনি একবার ভাবুন, BS6 গাড়ির স্ট্যান্ডার্ড, যেটা পরিবেশের জন্য খুব ভালো, ইউরোপ আর আমেরিকাতে সদ্যই লঞ্চ করেছে, আর তার সঙ্গে ভারতও করেছে। আগে একটা সময় ছিল যে বিদেশে লঞ্চ হওয়ার ২০ বছর পরে ভারত সেটা করত। 5G টেকনোলজি ভারত হয়তো অনেক উন্নত দেশে শুরু হওয়ার আগেই শুরু করে দিয়েছে, আর আজ দ্রুতভাবে গোটা দেশে প্রধানমন্ত্রী মোদীবাবু নিজে ওটাতে নিয়ন্ত্রণ রাখছেন কিভাবে লঞ্চ হবে। আলাদা আলাদা জিনিসে আজ ভারতের লোকজনদের একটা আত্মবিশ্বাস জন্মেছে, আর ওই আত্মবিশ্বাস জন্মানোর পিছনে একটা বড় সংবেদনশীল নেতৃত্ব মোদীবাবুর আছে। আর তার সঙ্গে যেভাবে ওনার কাজ করার ধরন, নতুন নতুন উদ্যোগ, নতুন নতুন যে সমস্ত কাজ করার উপায়, আমার তো মনে হয় যে উনি একজন ম্যানেজমেন্ট গুরুর মতোই কাজ করছেন। কিন্তু কেজরিওয়াল তো বলেন যে ক্লাস 4 পাস। উনি ওনার ডিগ্রি চাইতে থাকেন। ওনার ডিগ্রি এমনিতে ওয়েবসাইটে রয়েছে, কিন্তু আমার মনে হয় যে প্রধানমন্ত্রী মোদীবাবুর কাজই কথা বলে। যতই হোক, আপনি ভাবুন যে এমন কি ব্যাপার আছে যে আমেরিকার কমার্স সেক্রেটারি নিজে এই কথাটা বলেন যে আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবুর সঙ্গে দেখা করলাম, তখন আমাদের পুরো কথাবার্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম টেকনোলজি আর মডার্ন ম্যানুফ্যাকচারিং, যেখানে মেশিন লার্নিং, মেশিন ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে বলা হয়, এগুলো সম্পর্কিত কথা হয়েছিল। যতই হোক, এত বড় চিন্তাধারা, আধুনিক চিন্তাধারা যে ব্যক্তির কাছে আছে, আমার মনে হয় উনি আমাদের সবার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আর ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্টের ডিগ্রি থেকেও অনেকটাই এগিয়ে গেছেন প্রধানমন্ত্রী বাবু। জনতার মধ্যে থেকে কোনো প্রশ্ন যারা জিজ্ঞেস করতে চান? আচ্ছা স্যার, আমরা সবসময় দেখি যে আপনি পুজো পাঠ করেন, তো আমার প্রশ্ন এটাই যে আপনি কি বজরংবলী হনুমানের ভক্ত? আমি অবশ্যই ভক্ত। প্রত্যেক মঙ্গলবার আপনি আমাকে হনুমান মন্দিরে দেখতে পাবেন, যেটা কনট প্লেসে আছে। প্রত্যেক শনিবার আমাকে ন্যায় মার্গে যে হনুমান মন্দির আছে, এই দুটো মন্দিরে আপনি আমাকে প্রত্যেক মঙ্গলবার আর প্রত্যেক শনিবার দেখতে পাবেন। আর পৃথিবীর যে প্রান্তেই আমি যাই না কেন, তখন অবশ্যই আমি চেষ্টা করি যে ওখানে যদি আমাদের মন্দির থাকে তাহলে সেই মন্দিরে যাব। লন্ডনে স্বামীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম, সিডনিরটায়ও গিয়েছিলাম, দেশের অন্যান্য জায়গায় একবার তো ওয়াশিংটনে মন্দির খুঁজতে খুঁজতে আমার ১ ঘন্টা লেগে গিয়েছিল, কারণ মন্দিরটা অনেকটা দূরে ছিল, খুঁজে পাচ্ছিলাম না।
আর আমি আমি কিন্তু ১ ঘন্টা ড্রাইভ করে গিয়েছিলাম। আমি অনেকটা শান্তি পাই। ভগবানের কৃপাদৃষ্টি আমার উপরে ছিলই। আর বজরংবলীর থেকে যিনি সংকট মোচন করেন, আর আমার মনে হয় দেশের সংকট আমরা নিবারণ করতে পারি, দেশকে সংকটমুক্ত করতে পারি, তাহলে আমরা আমাদের জনগণের সেবামূলক কাজকে আরো ভালোভাবে পালন করতে পারি। পীযূষজি, বর্তমানে দেখা যাচ্ছে যে কর্ণাটকের নির্বাচনে বজরংবলীর এন্ট্রি হয়েছে, আর কংগ্রেস খুবই চিন্তিত এটা নিয়ে। দেখুন, বজরংবলী তো সর্বত্র বিরাজমান, সব জায়গায়। কিন্তু কর্ণাটক হচ্ছে ওনার জন্মভূমি। বজরংবলীকে নিয়ে আস্থা আছে মানুষের মনে। আর খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি যে কংগ্রেস পার্টি, যেমন মাননীয় প্রধানমন্ত্রীবাবু বলেছেন, প্রথমে উনি ভগবান রামকে তালাবন্ধ করে রাখার চেষ্টা করেছিলেন। রাম সেতুর বিষয় উঠল, তখন বলল রাম সেতু ছিলই না। রামের জন্মভূমি নিয়ে কথা উঠল, তখন সব রকম চেষ্টা করল যে রামের জন্মভূমিতে একটা বিশাল মন্দির ভগবান রামের আরাধনা করার জন্য যেন তৈরি না হয়। ওই দিন যখন উনি নিজের ঘোষণাপত্র বের করেছিলেন বজরং দল, আর এই বজরং দলটা কি? ভগবান হনুমানের উপর আস্থা রাখা একটা সমাজসেবী রাষ্ট্রভক্ত সেবা সংঘ, একটা সংস্থা। এখন কংগ্রেস যদি এইভাবে হিন্দু চিন্তাধারাকে বারবার আঘাত করার চেষ্টা করে, সমাজে তুষ্টিকরণ আনবে, সমাজকে বিভক্ত করার, ভাগ করার চেষ্টা করে, সমাজে অরাজকতা ছড়ানোর চেষ্টা করে, তবে ভারতের জনগণ কিন্তু খুবই বুদ্ধিমান। আমি মনে করি ভারতের জনগণ কিন্তু সবকিছু দেখছে কংগ্রেসের কাজকর্ম। 2014-তে ওনাদের 44টা সিটের মধ্যে আটকে দিয়েছিলাম, গুটিয়ে দিয়েছিলাম। দেশকে সংকটের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল দেশের জনগণ। আর অদূর ভবিষ্যতেও বজরংবলীর চিন্তাধারাকে সামনে রেখে আমার পুরো বিশ্বাস রয়েছে দেশে কোনো সংকট, আর কর্ণাটকের ওপর কোনো সংকট কর্ণাটকের জনগণ আসতে দেবে না। এটা ঠিক যে কংগ্রেস বজরং দলকে পিএফআই থেকে কুইট করে ভুল করে ফেলেছে, আর মোদিজি ওটা ধরে ফেলেছেন, আর এখন গোটা কর্ণাটকে হনুমান চল্লিশা পড়ার একটা ধুম পড়েছে। দেখুন, কংগ্রেস এটা, আমি মানি না এটা ভুল করেছে। ওনাদের চিন্তাভাবনাটাই এই রকমই। কংগ্রেসের চিন্তাভাবনা আপনারা বছরের পর বছর ধরে দেখুন। যখন কোনো নির্বাচনে হেরে যান, তখন ইলেকশন কমিশনকে ব্লেম করেন। যখন কোনো মামলায় হেরে যান, তখন বিচারালয় আর আদালতের উপরে প্রশ্ন করতে শুরু করে দেন। যখন নিজেদের কাজকর্মের জন্য ওনাদের পার্লামেন্টের সদস্যপদ চলে যায়, তখন দেশের পার্লামেন্টকেই উল্টোপাল্টা দোষারোপ আর অভিযোগ করতে থাকেন। তাই কংগ্রেসের বক্তব্য অনুযায়ী আই, মি, মাইসেলফ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবুর বক্তব্য অনুযায়ী আমি নই, আমরা। দুজনের চিন্তাভাবনার মধ্যে শুধু এটুকুই পার্থক্য। আরও একটা প্রশ্ন। স্যার, আমার প্রশ্ন আপনাকে হলো যে আপনি যে রাজনীতিতে আছেন, মিনিস্ট্রিতে আছেন, যদি আপনি রাজনীতিতে না থাকতেন তাহলে আপনি কি হতেন? দেখুন, এদিক থেকে দেখতে গেলে তো আমি যদি ইতিহাস দেখি, তাহলে 1988-তে যখন আমার সিএ আর ল দুটো শেষ হলো, 87-তে আমি এই দুটো করেছিলাম, তখন 88-তে আমিও একটা বিদেশের বিখ্যাত ইউনিভার্সিটিতে ওয়াটনে অ্যাপ্লাই করি। আমি পিএইচডির জন্য অ্যাডমিশন পেয়েছিলাম, পিএইচডি ইন স্ট্র্যাটেজি। তখন ওই সময় কিছু আমার কাজে কিছু বাধা এসেছিল। ফ্যাক্টরি তৈরি করছিলাম, নতুন নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছিল। স্মল স্কেল ইন্ডাস্ট্রি দিয়ে আমি শুরু করেছিলাম। আমার এখনো মনে আছে আমি পড়াশোনা করতে করতে তার পাশাপাশি একটা ছোট ফ্যাক্টরি তৈরি করেছিলাম। 19,80,000 টাকার প্রজেক্ট কস্ট ছিল পুরোটার। সেটাও আমার বাবা যে পেনশনের টাকা পেয়েছিলেন, যেটা প্রভিডেন্ট ফান্ড থেকে পেয়েছিলেন, পেনশনকে কমিউট করেছিলেন, আর লিভ এনক্যাশমেন্ট পেলেন, সেটাতে আমার ক্যাপিটাল হয়েছিল। আর ফ্যাক্টরি তৈরি করলাম, ওখানে কিছু সমস্যা হয়েছিল, তাই আমি যেতে পারিনি। তাই যদি হয়তো আমি যেতাম, পড়াশোনা করতাম, তাহলে হয়তো প্রফেসর হয়ে যেতাম। বা আপনি হয়তো ইনভেস্টর ব্যাংকার হয়ে থাকতেন আর কোটি কোটি টাকা রোজগার করতেন। দেখুন, এই কথাটা ঠিক যে আমি ভালো রোজগার করেছি ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে, সফলতাও অনেক পেয়েছি আমি। কিন্তু আমি মনে করি ওটা আমার কাছে আজকের দিনে সবথেকে বড় শক্তি। কারণ আমার পরিবারের খরচপাতি, আমার বাড়ি সামলানো, আমার সন্তানদের পড়াশোনা, ওগুলোর জন্য আমার আজ কোনো চিন্তা নেই। আমার কাছে ওই ক্যাপিটালটা আছে।
আর পাবলিক ডোমেনে আছি 2010 থেকে, যখন থেকে আমি সাংসদ হয়েছি। বছরের পর বছর সারাদিন নিজের কাজ করেছি, নিজের ব্যবসা রেখেছি। আর পাশাপাশি যখন যখন রাজনীতির দরকার ছিল, নির্বাচন এসেছে, মিটিং হতো, তখন কাজ করতাম ওদের সঙ্গে সঙ্গে। কিন্তু যখন সুযোগ পেলাম, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবু এই জনগণের সেবা করার সুযোগ আমাকে দিলেন, তখন থেকে স্বাভাবিকভাবেই আমদানি বন্ধ আছে। কিন্তু পর্যাপ্ত ক্যাপিটাল থাকার কারণে একটা ভালো জীবনও আমি কাটাতে পারি, পরিবারকেও আমি সামলাতে পারি, ওদের লালন পালন, ওদের পড়াশোনাও ভালোভাবে করতে পেরেছি। আর আজ সমাজসেবার জন্য আমি পুরোপুরিভাবে উপস্থিত আছি। কিন্তু আপনি মুম্বাইতে থাকতেন, আর দেখতো আপনি বেশ হ্যান্ডসাম। সিনেমা দেখার এত শখ আছে, কখনো এটা মনে হয়নি যে জীবনে হিরো হয়ে যায়? সিনেমা দেখার শখ তো প্রচুর আছে। আর খুশির ব্যাপার এটা হলো, আমি 3 ইডিয়টসের মতো নই যে ভুল প্রফেশনে চলে যাব। আমি অ্যাক্টিংয়ের অ, আ, ক, খ জানি না। আমার ডায়ালগ ডেলিভারি খুবই খারাপ। গলায় আমার একটা অসুবিধা আছে। তাই আমি কখনোই ভুল করেও সিনেমাতে অভিনয় করার আশাও করিনি। কোনো স্বপ্নও দেখিনি, আর চেষ্টাও করিনি। আমি মনে করি যে আমি যে কাজের সঙ্গে আছি, সেই কাজে আমি খুবই সন্তুষ্ট। আর আমার কাছে তো এখন এটাই জীবন আর মরণ, যে কিভাবে আমি প্রধানমন্ত্রী মোদী বাবুর যে একটা দৃঢ় সংকল্প রয়েছে, আগামী 25 বছর ভারতের অমৃত সময়ে ভারতকে একটা উন্নত দেশে তৈরি করা, একটা সমৃদ্ধ দেশে পরিণত করা, প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছানো।